জীবনের সরল পথে কখনো কখনো নেমে আসে সামাজিক রীতিনীতির বাধ্যবাধকতা। তখন কেউ হার মানে, কেউ আবার নিজের অভিজ্ঞতা আর শুভবুদ্ধিকে হাতিয়ার করে খুঁজে নেয় নতুন পথ। নমস্কার, আপনারা শুনছেন গল্প একান্তে। একান্তে গল্প শোনার আদর্শ ঠিকানা। আজ শোনাব এমনই এক গল্প যেখানে বাধা আছে, দ্বিধা আছে, আর আছে এক চুপচাপ লড়াইয়ের নিঃশব্দ জয়। শুনে নিন সাহিত্যিক নারায়ণচন্দ্র ভট্টাচার্যের কলমে গল্প বুদ্ধির মূল্য। 7 কাঠা 3 ছটাক জমির মোকদ্দমায় 4,500 টাকা খরচ করিয়া শিবনাথ গাঙ্গুলি 5 বৎসর পরে ভারতের সর্বপ্রধান ধর্মাধিকরণ মহামান্য হাইকোর্ট হইতে বিজয়লক্ষ্মীকে লইয়া যখন ঘরে ফিরিলেন, তখন ঢাক ঢোলের উচ্চ শব্দে গ্রামবাসীদের কর্ণবধির এবং দুধ সিদ্ধি বিল্লপত্রের ভারে বুড়া শিবের মস্তক ভারাক্রান্ত হইলেও তিনি মনে মনে হিসাব করিয়া দেখিলেন, বিজয়লক্ষ্মীর আগমনের পূর্বেই তাহার ঘরের লক্ষ্মী অন্তর্হিতা হইয়াছেন। 75 বিঘা নিষ্কর জমির মধ্যে জয়লব্ধ এই 7 কাঠা 3 ছটাক পতিত জমি ছাড়া বাকি সকল জমিতেই 3খানা বন্ধকি কোবালার জোরে হেয়াতপুরের মহাজন বংশীধারী ঘোষের মালিকানি সত্ত্ব জন্মিয়াছে। গৃহিণীর অলঙ্কারগুলা এতদিনে পদ্মার বোধয় গলাইয়া তাহার সুদ আসল মিটাইয়া লইয়াছে। শিবনাথ যখন মোকদ্দমার নেশায় ছিলেন, ততদিন মোকদ্দমার কাগজপত্র ছাড়া আর কিছুই দেখিবার অবকাশ পান নাই। সাক্ষীর জবানবন্দি এবং উকিলের বক্তৃতা ছাড়া আর কিছুই শুনিবার সময় হয় নাই। এখন সে নেশা ছুটিয়া গেলে তিনি দেখিলেন, এই সময়ের মধ্যে তাহার উন্নত সংসারের মধ্যে এমন একটা পরিবর্তন হইয়াছে যাহা তিনি কখনো কল্পনাতেও আনেন নাই। উঠানের মাঝখানে যে 3টা প্রকাণ্ড ধানের মরাই ছিল, তাহা কবে কোন কুহক মন্ত্রে উড়িয়া গিয়াছে। কেবল তাহাদের বাঁধানো 3 তলাটা বর্ষার জলে অর্ধভগ্ন হইয়া নষ্ট স্মৃতি পুনরুদ্দীপিত করিয়া দিতেছে। যে গোয়ালে 6টা বলদ ও 3টা গাই গাদাগাদি হইয়া থাকিত, এখন সেখানে মাত্র একটা কঙ্কালসার গাভী এক পাশে দাঁড়াইয়া শূন্য দাবার দিকে করুণ দৃষ্টিতে চাহিয়া আছে। 4 জন চাকরের মধ্যে বৃদ্ধ স্বরূপ ছাড়া আর সকলেই ছাড়িয়া চলিয়া গিয়াছে। পশ্চিমের ঘরের দেওয়ালে এমন একটা ফাট ধরিয়াছে যে তাহাই বর্ষায় টিকিবে কিনা সন্দেহ। সকলের উপর আশ্চর্য এই যে শিবনাথ প্রথম মোকদ্দমা রুজু করিবার জন্য যখন মহকুমায় যান, 8 বছরের মেয়ে রেণু তাহার কোঁচার খুর ধরিয়া সঙ্গে যাইবার জন্য কত কাঁদাকাটা করিয়াছিল। আর আজই যখন তিনি মোকদ্দমার চূড়ান্ত নিষ্পত্তি লইয়া হাইকোর্ট হইতে ফিরিয়া আসিলেন, তখন সেই রেণুই তাহাকে ভাত রাঁধিয়া দিল। সর্বনাশ! সেই এতটুকু মেয়ে রেণু সে কবে এত বড় হইল? রেণুর বিবাহ এইবার না দিলেই নয়। চারিদিকেই অসম্ভব পরিবর্তন। শিবনাথের বোধ হইল তিনি যেন দাপর যুগের রাজা মুচকুন্দের মতো কোনো এক নিভৃত পর্বত গুহায় দীর্ঘ নিদ্রায় নিদ্রিত হইয়াছিলেন। 5 বৎসর পরে জাগিয়া উঠিয়া সংসারের এই অভাবনীয় পরিবর্তনের মধ্যে আসিয়া পড়িয়াছেন। জয়লব্ধ জমিটা দখল করিতে গিয়া শিবনাথ দেখিলেন, ঘেঁটু ও কালকাসন্দার জঙ্গল এবং 2টা খেজুর গাছ ছাড়া সেখানে আর কিছুই নাই। শিবনাথ সেই দিনই স্বরূপকে দিয়া খেজুর গাছের পাতা কাটাইয়া আপনার দখলে সত্ত্ব সাব্যস্ত করিলেন। চণ্ডীমণ্ডপের উঠানে পতিত খেজুর পাতাগুলির দিকে করুণ দৃষ্টিতে চাহিয়া চাহিয়া শিবনাথ দীর্ঘশ্বাসের সহিত যখন মনে মনে তাহাদের মূল্য নিরূপণ করিতেছিলেন,
তখন জীবন মুখুজ্জে আসিয়া বলিলেন, ওহে ভায়া, মোকদ্দমা তো চুকে গেল, এখন মেয়েটার বিয়ের একটা চেষ্টা দেখো। শিবনাথ মাথা চুলকাইতে চুলকাইতে বলিলেন, হ্যাঁ, তা দেখতে হবে বই কি। জীবনবাবু ঈষৎ রুষ্টভাবে বলিলেন, দেখতে হবে নয়, দেখো, মেয়ে বিয়ের বয়স ছাড়িয়ে উঠেছে, তা জানো তো? শিবনাথ মাথা নিচু করিয়া বলিলেন, তা তো জানি, তবে পয়সা চাই তো। জীবনবাবু বিরক্তির স্বরে বলিলেন, পয়সা চাই, তার জোগাড় দেখো। চুরি, ডাকাতি, জাল, জুয়া চুরি, যেমন করে হোক মেয়ের বিয়ে তো দিতেই হবে, জাতি রক্ষা করা চাই। শিবনাথ শুধু সংক্ষেপে বলিলেন, দেখি। জীবনবাবু বলিলেন, হ্যাঁ, চেষ্টা দেখো। 5 জনে কত কি বলে তা তো জানো না, আমি সব চেপে রেখেছি, কিন্তু আর যদি দেরি করো তাহলে বলছি ভাই, আমিও আর ঠেকিয়ে রাখতে পারবো না, তখন যেন আমায় দোষ দিও না। জীবনবাবু চলিয়া গেলেন। শিবনাথ সেই খেজুর পাতাগুলোর পাশে বসিয়া ভাবিতে লাগিলেন। মেয়ের বিবাহ না দিলেই নয়, অথচ হাতে কিছুই নাই, ঋণও কেহ দিবে বলিয়া বোধ হয় না। মোকদ্দমার খরচ বাবদ প্রতিবাদীর নিকট হইতে 350 টাকার ডিক্রি পাইয়াছেন, উহাই এখন সম্বল। শিবনাথ ভাবিলেন, হায় রে মোকদ্দমা, হায় রে জেদ। সন্ধ্যার পর আহ্নিক সারিয়া শিবনাথ বাড়ির ভিতর গিয়া দেখিলেন, এক নব্য যুবক দাওয়ায় বসিয়া গৃহিণী ও রেণুর সহিত গল্প করিতেছে। শিবনাথকে দেখিয়াই যুবক উঠিয়া তাহাকে প্রণাম করিল। শিবনাথ তাহার মুখের দিকে চাহিয়া চাহিয়া জিজ্ঞাসা করিলেন, কে? যুবককে উত্তর দিতে হইল না। গৃহিণী বলিয়া উঠিলেন, ও মা, চিনতে পারছ না? ও যে আনন্দ। এইবারে চিনিতে পারিয়া শিবনাথ অপ্রতিভের ন্যায় বলিলেন, আনন্দ? জীবনদার ছেলে? আরে বসো বাবা, বসো, আমি চিনতেই পারি নাই। গৃহিণী বলিলেন, চিনবে কেমন করে? ও তো এখানে থাকে না, কলকাতায় থেকে পড়াশোনা করে। বেশ বেশ, তা পড়াশোনা কদ্দূর হলো বাবাজি? আনন্দ মুখ নিচু করিয়া নম্র স্বরে বলিল, এবার এমএ দিয়েছি। গৃহিণী যেন আনন্দচন্দ্রের বিদ্যাটা সম্যক বুঝাইবার অভিপ্রায়ে শিবনাথকে লক্ষ্য করিয়া বলিলেন, ওর আর পড়ার বাকি নাই, সব পড়ে ফেলেছে, এবার সেই যাতে উকিল হয় তাই পড়বে। শিবনাথ আনন্দের মাথায় হাত বুলাইয়া হর্ষ গদগদ স্বরে বলিলেন, বেশ বাবা, বেঁচে থাকো, বংশের দেশের মুখ উজ্জ্বল করো। আনন্দ লজ্জায় মাথা তুলিতে পারিল না। তারপর গৃহিণী তাহার এমনই প্রশংসাবাদ আরম্ভ করিলেন যে তাহাকে আজ আসি এই বলিয়া বাধ্য হইয়া বিদায় গ্রহণ করিতে হইল। সে চলিয়া গেলে শিবনাথ আপন মনে বলিলেন, বেশ ছেলেটি। গৃহিণী শুনিয়া বলিয়া উঠিলেন, তার বলতে, আমাদের রেণুকে বড্ড ভালোবাসে, যখনই আসে রেণুর জন্য খেলনা, সাবান, চিরুনি, ফুল, কত কি নিয়ে আসে। এবারেও কত জিনিস নিয়ে এসেছে, দেখা তো রেণু। লজ্জায় রেণুর মুখখানা লাল হইয়া উঠিল। সে মাথা নিচু করিয়া ধীরে ধীরে উঠিয়া দাঁড়াইল। শিবনাথ তাহাকে লক্ষ্য করিয়া একটু হাসিয়া বলিলেন,
আচ্ছা, সেসব কাল দেখব, এখন একটু তামাক নিয়ে আয় মা। রেনু তামাক আনিতে চলিয়া গেল। শিবনাথ তখন গৃহিণীর দিকে আরো একটু সরিয়া আসিয়া মৃদুস্বরে জিজ্ঞাসা করিলেন, কি বলছিলে? আনন্দ রেনুকে ভালোবাসে? গৃহিণী সহাস্যে বলিলেন, খুব ভালোবাসে, আর রেনুও তো। রেনুও কি? রেনুও ওকে দেখলে যেন জ্ঞান হারা হয়, দুজনে খুব ভাব। শিবনাথ মৃদু হাসিয়া বলিলেন, আচ্ছা। হাসলে যে? বেশ একখানি উপন্যাস আরম্ভ হয়েছে। কি হয়েছে? উপন্যাস গো, উপন্যাস। সে তুমি বুঝবে না, তবে উপন্যাসের এই উপক্রমণিকা, উপসংহারটা কিরকম হবে তা আমিও বুঝতে পারছি না। গৃহিণী এই উপক্রম উপসংহারের কিছুই বুঝিতে পারিলেন না। তিনি স্বরটাকে আরেকটু নিচু করিয়া বলিলেন, দেখো, এক কাজ করলে হয় না? কাজটা কি? ওর সঙ্গে রেনুর বিয়ে দিলে হয় না? শিবনাথ হো হো করিয়া হাসিয়া বলিলেন, গিন্নি খেপেছ? ও মা, খেপবো কেন? তোমার কথা শুনে তাই বোধ হচ্ছে। এমএ পাসের দর কত জানো? তা জানি, কিন্তু হলে বড় ভালো হতো। কথার সঙ্গে সঙ্গে গৃহিণী একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিলেন। এমন সময় রেনু তামাক সাজিয়া আনিয়া বাপের হাতে হুঁকা দিল। শিবনাথ চুপ করিয়া বসিয়া তামাক টানিতে লাগিলেন। রেনু কাছে বসিয়া তাহার পায়ে হাত বুলাইয়া দিতে লাগিল। অনেকক্ষণ স্বামীকে নীরব দেখিয়া গৃহিণী বলিলেন, কি ভাবছ? ভাবছি 4-5 হাজার টাকা খরচ করে এতদিন কেবল মোকদ্দমাই করলাম, বুদ্ধিটা কি একটুও পাকে নাই? অনেক ভাবিয়া চিন্তিয়া অবশেষে শিবনাথ, যা করেন মা কালী, এই বলিয়া জীবনবাবুর নিকট উপস্থিত হইলেন এবং বুক ঠুকিয়া আনন্দের সহিত রেনুর বিবাহের প্রস্তাবটা করিয়া ফেলিলেন। এমন অসম্ভব প্রস্তাব শুনিয়া জীবনবাবু প্রথমত একটু থতমত খাইয়া গেলেন, তারপর আত্মসংবরণ করিয়া হাসিতে হাসিতে বলিলেন, তা হতে পারে না ভাই। শিবনাথ বিনীতভাবে বলিলেন, আপনি দয়া করলেই হতে পারে। আমার হাত নাই, ছেলে এখন বিবাহে রাজি নয়, তা নইলে কি এতদিন বাকি থাকে? এই সেদিন একটা সম্বন্ধ এসেছিল, 3,000 টাকা নগদ, ঘড়ি, ঘড়ির চেন, খাট, বিছানা, আরো কত কি, কিন্তু আনন্দ রাজি নয় বলে হলো না। 3,000-এর কথা শুনিয়া শিবনাথের বুকটা কাঁপিয়া উঠিল। তথাপি সাহসে ভর করিয়া তিনি বলিলেন, আপনি বুঝিয়ে বললেই বোধহয় আনন্দ রাজি হতে পারে। দন্তে জিহ্বা দংশন করিয়া জীবনবাবু বলিলেন, বলো কি হে, এমএ পাস ছেলে, তাকে আমি বোঝাবো না সে আমাকে বোঝাবে? অনুরোধ বৃথা বুঝিয়া শিবনাথ নিরস্ত হইলেন। জীবনবাবু বাড়ির ভিতর গিয়া গৃহিণীকে ডাকিয়া বলিলেন, গিন্নি, শিবনাথটা পাগল হয়ে গিয়েছে। গৃহিণী শিহরিয়া বলিলেন, বলো কি গো? সাধে কি বলি, সে এসেছিল আনন্দর সঙ্গে তার মেয়ের সম্বন্ধ করতে। জীবনবাবুর গৃহিণী বলিলেন, বটে, মেয়েটা কিন্তু চমৎকার, বউ করতে হলে ওরকম বউই করতে হয়। কত দেবে বলে?
জীবনবাবু হাসিতে হাসিতে বলিলেন, ওর আছে কি যে দেবে, ওর চেয়েও ভালো বউ আসবে, আর তার সঙ্গে সঙ্গে আসবে 4,000, বুঝেছ? আনন্দ কি আমার যেমন তেমন ছেলে গো। সেই দিন সন্ধ্যার সময় আনন্দ বেড়াইতে আসিলে শিবনাথ তাহাকে একান্তে ডাকিয়া বলিলেন, বাপু, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব, লজ্জা করো না, ঠিক ঠিক উত্তর দিও, কেননা সে কথার উপর তোমার এবং রেনুর সুখ দুঃখ নির্ভর করছে। আনন্দ চমকিত হইয়া স্বাভাবিক নম্র স্বরে বলিল, বলুন। আমি শুনেছি তুমি রেনুকে ভালোবাসো, রেনুও তোমায় ভালোবাসে। লজ্জায় আনন্দের মুখমণ্ডল রক্তিম বর্ণ ধারণ করিল। শিবনাথ তাহা লক্ষ্য করিয়া বলিলেন, তোমাদের এই ভালোবাসা চিরস্থায়ী হয়, ইহাই আমার ইচ্ছা। আমি রেনুকে তোমার হাতে দিতে চাই, এতে তোমার মত আছে? আনন্দ ঘাড় হেঁট করিয়া মৃদু হাসিল। শিবনাথ বলিলেন, বুঝলাম তোমার মত আছে, কিন্তু বাপু, আমি কেবল মেয়েটিই দেব, একটি পয়সাও দিতে পারবো না। আনন্দ লজ্জা বিজড়িত কণ্ঠে উত্তর করিল, স্ত্রীর জন্য বিবাহ, অর্থের জন্য তো নয়। শিবনাথ আনন্দে আত্মহারা হইয়া কহিলেন, শুনে সুখী হলাম, দীর্ঘজীবী হও। আজকালকার শাস্ত্রে কিন্তু ইহার ঠিক বিপরীতই বলে। আনন্দ অবাক হইয়া বলিল, কিন্তু এ সকল কথা আমার সঙ্গে কেন? প্রয়োজন আছে বাবাজি, আমি নিঃস্ব, অথচ তোমার মতো ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেবার স্পর্ধা করছি। আমি শুধু জেনে রাখলাম তুমি এ বিবাহে সুখী কিনা, তুমি স্বেচ্ছায় রেনুর পানি গ্রহণ করছো কিনা, এবং জগৎ শুদ্ধ তাকে পরিত্যাগ করলেও তুমি তাকে ত্যাগ করবে না, এইটুকুই জানা আমার দরকার। কিন্তু বাবার সম্মতি না হলে? অবশ্য আমি যে উপায়ে পারি তাকে সম্মত করাবো। সেজন্য আমাকে যদি চুরি জুয়াচুরি করতে হয়, জেল খাটতে হয়, তাও স্বীকার। কিন্তু তুমি বাপু শেষ রক্ষাটা করো, আমার রেনুকে ভাসিয়ে দিও না। শিবনাথের চক্ষু দিয়া ঝরঝর করিয়া জল গড়াইতে লাগিল। আনন্দ বলিল, আপনি নিশ্চিন্ত থাকুন, যদি বাবাকে সম্মত করাতে পারেন তবে আর সকল ভার আমার। শিবনাথ অশ্রুরুদ্ধ কণ্ঠে তাহাকে আশীর্বাদ করিলেন। পরদিন শিবনাথ প্রত্যুষে উঠিয়া কোথায় চলিয়া গেলেন। প্রায় এক পক্ষকাল পরে শিবনাথ ফিরিয়া আসিলেন। জীবনবাবুর সহিত সাক্ষাৎ হইলে তিনি জিজ্ঞাসা করিলেন, কি হে, কোথায় গিয়েছিলে? মেয়ের বিয়ের কিছু হলো? শিবনাথ হর্ষপ্রফুল্ল মুখে উত্তর করিলেন, আপনার আশীর্বাদে একরকম ঠিক করে এসেছি। তা কোথায় হলো? নলদার রাসুবাবুদের নাম শুনেছেন? শুনেছি বই কি, তিনি তো জমিদার। তাঁরই ছেলে, ছেলেটি বিয়ে পড়ছে। জীবনবাবু বিস্ময় বিস্ফারিত নেত্রে শিবনাথের মুখের দিকে চাহিয়া বলিলেন, বলো কি হে, কত দিতে হবে? মৃদু হাসিয়া শিবনাথ বলিলেন, এমন বেশি কিছু নয়, এই নগদ 3,000 আর বরাভরণ দান সামগ্রী। জীবনবাবুর বিস্ময়ের সীমা রহিল না। একেবারে জমিদারের ছেলে, তাহার উপর 3,000 টাকা! এত টাকা শিবনাথ পাইবে কোথায়? কষ্টে বিস্ময় দমন করিয়া জীবনবাবু বলিলেন,
তাহলে সব ঠিক হয়ে গিয়েছে? হ্যাঁ, একরকম ঠিকই বই কি। তারপর বিধাতার ভবিতব্য। মেয়ে দেখে পছন্দ হলেই একেবারে আশীর্বাদ করে যাবেন। তা আমার মেয়ে তো দেখতে মন্দ নয়। সে কথা ঠিক। তারা আসবেন কবে? আমার সঙ্গেই আসতে চেয়েছিলেন, কিন্তু ভদ্রলোকদের এনে বসাই কোথায়? বৈঠকখানা তো ভেঙে চুরে রয়েছে, কাজেই দিন কতক সময় চেয়ে এনেছি। কালই রাজমিস্ত্রি লাগিয়ে ওটাকে সারিয়ে নেব। তবে একটু দোষ স্বীকার করতে হলো, ছেলেটি দোজবরে। জীবনবাবু অন্যমনস্কভাবে উত্তর করিলেন, সেই ভালো, সেই ভালো। শিবনাথ বলিতে লাগিলেন, জমিদার হলেও রাসুবাবুরা খুব ভালো লোক, অতি অমায়িক, অহংকার নাই, মাৎসর্য নাই, বেশ শিবতুল্য লোক। জীবনবাবু সব শুনিয়া ভাবিতে ভাবিতে প্রস্থান করিলেন। পরদিন দেখিলেন ২-৩ জন রাজমিস্ত্রি বালি, চুন, সুরকি লইয়া বৈঠকখানা মেরামত করিতে লাগিয়া গিয়াছে। তিনি আপন মনে বলিলেন, তবে কথাটা মিথ্যা নয়। মদন মুদি তাম্রকূট সেবনরত শ্রোতৃবর্গকে সম্বোধন করিয়া বলিল, আরে শুনেছ, শিব গাঙ্গুলি নাকি জকের টাকা পেয়েছে? রামু চক্রবর্তী হাসিয়া উত্তর করিল, ওর বাবা তিনু গাঙ্গুলিও না পেয়েছিল? হ্যাঁ, পেয়েছিলই তো, সেটা এখন ওর হাতে এসেছে। রামু বলিল, শিবু তোমায় বলে গেল নাকি? মদন বলিল, বলতে হবে কেন? ওর চাল চলন দেখে বুঝতে পারছো না? ও কথা কি কেউ মুখ ফুটে বলে নাকি? দামু মণ্ডল বলিল, তা হতেও পারে, কার কখন বরাত ফেরে তা কি বলা যায়? ঈশান বারুই বলিল, আমরা কিন্তু বরাবরই ও কথাটা শুনে আসছি। রামু আবার বলিল, ওই বংশী ঘোষের কাছে ৩-৪ হাজার টাকা দে না। মদন কহিল, আহা, বুঝছ না দাদা ঠাকুর, ওটা লোক দেখানো দেনা, আর সেই দেনা কি আছে? কড়ায় গন্ডায় শোধ হয়ে গেছে। দেনা যদি শোধ না হবে, জমি বিলি করছে কেমন করে? জমি তো সব বাঁধা ছিল। দামু মণ্ডল কহিল, আবার নাকি কোথাকার জমিদারের ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেবে। মদন উত্তর করিল, সেই জন্যেই তো তাড়াতাড়ি বৈঠকখানাটা মেরামত হচ্ছে। তখন সকলেই সিদ্ধান্ত করিল যে শিবু গাঙ্গুলি নিশ্চয়ই জকের টাকা পেয়েছে। তবে কত টাকা, ৩ কলসি কি ৪ কলসি, এবং কলসিগুলা বড় কি ছোট, এ বিষয়ে একাদ্রু মতভেদ রহিয়া গেল। রাম চক্রবর্তীকেও শেষে সকলের মতে মত দিতে হইল। পরদিন প্রত্যুষে শিবনাথ জামা জুতা পরিয়া জীবনবাবুর বাড়ির সম্মুখ দিয়া যাইতেছিলেন। জীবনবাবু ডাকিলেন, তামাক খেয়ে যাও ভায়া। শিবনাথ আসিলে জীবনবাবু তাহার হাতে হুঁকাটা দিয়া জিজ্ঞাসা করিলেন, এত সকালে কোথায় চলেছ? একবার হিয়াতপুরের দিকে যাচ্ছি। কেন, বংশী ঘোষের কাছে বুঝি? হ্যাঁ, সেখানেও যাব বটে, তাছাড়া আরো একটু বিশেষ কাজ আছে। আর কি কাজ হে? আর কোথাও পাত্র টাত্তর আছে নাকি? শিবনাথ ঈষৎ হাসিয়া বলিলেন, না না, পাত্র নয়, আর একটু কাজ, ফিরে এসে বলবো। শিবনাথ কথাটা চাপিয়া যাইতেছেন দেখিয়া তাহা শুনিবার জন্য জীবনবাবুর বড়ই আগ্রহ হইল। তিনি সহাস্যে বলিলেন, ফিরে এসেই যখন বলবে, তখন এখন বলতেই বা দোষ কি?
শিবনাথ গম্ভীরভাবে হুঁকায় টান দিতে লাগিলেন। জীবনবাবুর কৌতূহল আরো বর্ধিত হইল। তিনি একটু ব্যগ্রভাবে বলিলেন, আরে কথাটা কি শুনি না, আমি তো আর কাউকে বলতে যাব না। শিবনাথ হুঁকায় একটা জোর টান দিয়া মুখের ধোঁয়া ছাড়িতে ছাড়িতে হুঁকাটা জীবনবাবুর হাতে দিলেন এবং সতর্ক দৃষ্টিতে এদিক ওদিক দেখিয়া অপেক্ষাকৃত মৃদুস্বরে বলিলেন, কথাটা যেন এখন প্রকাশ না হয়। হেয়াতপুরের চৌধুরীরা রায়পুর মহালটা ইজারা দেবে। জীবন কহিল, হ্যাঁ, সে কথা শুনেছি বটে, তা তুমি ওটা নেবে নাকি? জীবনবাবু নিঃশ্বাস রোধ করিয়া উত্তরের প্রতীক্ষায় শিবনাথের মুখের দিকে চাহিয়া রহিলেন। শিবনাথ মাথায় হাত বুলাইতে বুলাইতে বলিলেন, এখন ঠিক বলতে পারি না, তবে ইচ্ছাটা আছে বটে। জীবনবাবু হাঁ করিয়া শিবনাথের মুখের দিকে চাহিয়া রহিলেন। বিস্ময়ে তাহার বাক্শক্তি রুদ্ধ হইয়া গেল। একটু পরে তিনি আত্মসংবরণ করিয়া বলিলেন, বলো কি, তার তো ৮-১০ হাজার টাকা দাম হবে। চাপা হাসি হাসিয়া শিবনাথ বলিলেন, ৭,৫০০ টাকা দর ঠিক হয়েছে। মহালটা ভালো, খরচ খরচা বাদে ৩,০০০-এর ওপর লাভ। জীবনবাবু হুঁকা হাতে বসিয়া রহিলেন। তাহাতে টান দিবার কথা আর মনে রহিল না। শিবনাথ বলিলেন, এখন আসি, বেলা হয়ে যায়। হ্যাঁ, এসো, দুগ্গা দুগ্গা। আর ওরা মেয়ে দেখতে আসবেন কবে? শিবনাথ যাইতে যাইতে বলিলেন, আগে এই কাজটা সেরে তবে ওটায় হাত দেব, এটার ওপর অনেকের ঝোঁক আছে। শিবনাথ চলিয়া গেলেন। জীবনবাবু বসিয়া বসিয়া ভাবিতে লাগিলেন, ব্যাপার কি, এত টাকা কোথায় পেলে? জমিদারি নেবে? তবে লোকে যা বলছে তা মিথ্যা নয়, নিশ্চয়ই জকের টাকা পেয়েছে। আনন্দর সঙ্গে ওর মেয়ের বিয়েটা দিলে মন্দ হতো না। সেখানে যখন দোজবরে ৩,০০০ শিকার পেয়েছে, তখন আমি সহজেই ৪,০০০ নিতে পারবো। কিন্তু সেদিন আবার জবাব দিয়েছি, তাতে ক্ষতি কি? বলবো এখন ছেলের মত হয়েছে। এতক্ষণে হাতের হুঁকাটার উপর জীবনবাবুর লক্ষ্য হইল। তিনি তাহাতে ২-৪টা টান দিলেন, কিন্তু আর ধোঁয়া বাহির হয় না দেখিয়া বিরক্তির সহিত সেটাকে রাখিয়া দিলেন। তারপর চাদরখানা কাঁধে ফেলিয়া চটি জুতাটা পায়ে দিয়া নিতাই ঘটকের বাড়ি চলিলেন। যদিও জমিদার বাড়িতেই কথাবার্তা স্থির হইয়াছিল, তথাপি গায়ে ঘরে ছেলেটি ভালো, ঘরও জানাশোনা, এই সকল বিবেচনা করিয়া শিবনাথ ঘটকের প্রস্তাবে রাজি হইলেন। তখন আদান প্রদানের কথা চলিতে লাগিল। জীবনবাবু নগদ ৩,০০০ এবং ১,০০০ টাকার গহনা চাহিলেন। শিবনাথ বলিলেন, আমিও সব গহনার হাঙ্গেমে যেতে পারবো না, মোটের ওপর ৪,০০০ দেব। জীবনবাবু পস্তাইয়া গেলেন। এক কথায় ৪,০০০, আরো একটু চাপ দিলে হয়তো আরো বেশি বাহির হইত। কিন্তু একবার যাহা বলা হইয়াছে তাহার অন্যথা করা যায় না। তবে প্রকারান্তরে কিছু আদায়ের চেষ্টা করা যাইতে পারে। তখন তিনি ফুলশয্যা, দান সামগ্রী, গৃহ ব্যাপার প্রভৃতির একটা লম্বা ফর্দ জারি করিলেন। অনেক দর কষাকষির পর শিবনাথ এই সকল বাবদ আরো ৫০০ টাকা চুক্তি করিয়া শেষে বলিলেন, ইহার বেশি আর একটি পয়সা চাহিলে আমি অন্যত্র চেষ্টা দেখিব।
সম্মুখেই চৈত্র মাস, সুতরাং সেই মাসেই 7 দিন পরে বিবাহের দিন স্থির হইল। সন্ধ্যা রাত্রেই লগ্ন। বর আসিয়া আর সভায় বসিবার সময় পাইল না, একেবারে ছাদনা তলায় গিয়া বসিল। বিবাহের পরই খাওয়ানো দাওয়ানোর হাঙ্গাম। সে হাঙ্গাম মিটিতে রাত্রি প্রায় 2টা বাজিয়া গেল। সুতরাং বিবাহের পূর্বেই প্রাপ্যগুলা হস্তগত করিবার ইচ্ছা থাকিলেও জীবনবাবু তাহা লইবার সুযোগ পাইলেন না। সম্প্রদানের সময় একবার কথাটা তুলিতে গিয়াছিলেন, কিন্তু বলি বলি করিয়াও আর বলিতে পারিলেন না। এমন সময়ে সম্প্রদানের কাজ ফেলিয়া শিবনাথকে টাকা আনিবার জন্য উঠিয়া যাইতে হইলে লোকের কাছে নীচতা প্রকাশ পাইবে, ছেলেই বা কি মনে করিবে। আর শিবনাথের ওপর তাহার তখন তেমন অবিশ্বাসও ছিল না। তথাপি মনটা যেন খুঁত খুঁত করিতে লাগিল। পরদিন যখন বর বিদায় হইতেছিল, তখন শিবনাথ একখানা কাগজ আনিয়া জীবনবাবুর হাতে দিয়া বলিলেন, আপনার প্রাপ্য বুঝে নিন। জীবনবাবু পকেট হইতে চশমা বাহির করিয়া চোখে লাগাইয়া একবার কাগজখানায় চোখ বুলাইলেন। তারপর শিবনাথের দিকে চাহিয়া বলিলেন, এটা কি বেহাই? শিবনাথ ঈষৎ হাসিয়া বলিলেন, ওটা আমার ওই 7 কাঠা জমির দানপত্র। ওর দাম 4,500 টাকা। মোকদ্দমায় ওই টাকাই খরচ হয়েছে। জীবনবাবু কাগজখানা ছুঁড়িয়া ফেলিয়া চিৎকার করিয়া বলিলেন, জুয়া চুরি, জুয়া চুরি করেছ! আনন্দ! আনন্দ নববধূর হাত ধরিয়া তাহার সম্মুখে আসিয়া দাঁড়াইল। পুত্রকে লক্ষ্য করিয়া জীবনবাবু বলিলেন, ভয়ানক জুয়াচোর, সব ফাঁকি, 1 পয়সারও প্রত্যাশা নাই। আনন্দ বলিল, তা আমি জানি। জানো? তবে আমায় বলো নাই কেন? আপনি তো আমায় কোনো কথা জিজ্ঞাসা করেন নাই। একটু অপ্রতিভ ভাবেই জীবনবাবু বলিলেন, বেশ, যা হবার হয়েছে। এখন চলো, এখানে আর 1 মুহূর্ত থাকা চলে না। পিতার আজ্ঞা প্রাপ্তি মাত্র রেণুর হাত ধরিয়া আনন্দ অগ্রসর হইল। জীবনবাবু বলিলেন, আর মেয়েটাকে কেন? ওকে রেখে যাও। প্রশান্ত দৃষ্টিতে পিতার মুখের দিকে চাহিয়া আনন্দ বলিল, আপনার বউকে জুয়াচোরের ঘরে রেখে যাবেন? জীবনবাবু পুত্রের আনন্দ প্রফুল্ল মুখখানা দেখিয়া আর কিছু প্রতিবাদ করিতে পারিলেন না। বলিলেন, না না, আমার ঘরের লক্ষ্মীকে ঘরে নিয়ে চলো। তারপর শিবনাথের দিকে চাহিয়া বলিলেন, বেহাই, সব দিক বেঁধে তুমি কাজ করেছ। আমি তো তোমায় সাদা সিধা লোক বলেই জানতাম। তুমি এসব জুয়াচুরি বুদ্ধি পেলে কোথায়? শিবনাথ হাসিয়া উত্তর করিলেন, আগে শিখতে হয়েছে। এই বুদ্ধিটুকুর দামও 4,500 টাকা। শুনছিলেন সাহিত্যিক নারায়ণচন্দ্র ভট্টাচার্যের কলমে গল্প বুদ্ধির মূল্য। গল্প পাঠে আমি রিয়া। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক আর পরবর্তী গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, গল্প একান্তে এখন এসে গিয়েছে ফেসবুকেও। সেখানেও আসতে চলেছে বেশ কিছু নতুন গল্প। ফলো করতে ভুলবেন না। ডেসক্রিপশনে ও ফার্স্ট কমেন্টে লিংক দেওয়া রইল। সঙ্গে থাকুন, শুনতে থাকুন গল্প একান্তে।